রহস্য রোমাঞ্চের জ্বর ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। এই গল্পের সমস্ত চরিত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণভাবে কাল্পনিক। গল্পের কিছু জায়গায় ভয়ঙ্কর কিছু দৃশ্যের বর্ণনা রয়েছে। গল্পের লেখিকা সুমনা নাথ গল্পের ভৌতিক আবহাওয়া তৈরির জন্য এই দৃশ্য নির্মাণ করেছেন। আমার প্রিয় সকল শ্রোতাদের কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণ কুসংস্কার মুক্তভাবে খোলা মনে আজকের গল্পটি গ্রহণ করবেন। আমাদের চ্যানেল কোনো রকম ঝাড়ফুঁক, তুকতাক, কালা জাদু ইত্যাদি কুসংস্কারকে মান্যতা দেয় না। গল্প উইথ রায়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভ্যাম্পায়ার বা রক্তচোষক কথাটা শুনলেই কেমন গায়ে কাঁটা দেয়, তাই না? শোনা যায় পূর্ণিমার রাতে এরা নিজেদের তৃষ্ণা মেটাতে সাধারণ মানুষের রক্ত পান করে। কিন্তু এই ভ্যাম্পায়ার আসলে কি? কোথা থেকেই বা এরা এলো? ভ্যাম্পায়ার বা রক্তচোষক হলো বিজ্ঞানের ধারণা বহির্ভূত এক জীব, যা জীবিতের প্রাণরস বা রক্ত শোষণ করে জীবন ধারণ করে। এরা প্রকৃতি ও মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। ইউরোপীয় লোককথায় ভ্যাম্পায়ারদের আনডেড বা মৃতোত্থিত জীব মনে করা হয়। এই লোককথাগুলিতে দেখা যায় তারা প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ করে এবং জীবৎকালে তারা যেখানে থাকত সেখানকার প্রতিবেশীদের ক্ষতি সাধন করে বা তাদের মৃত্যু ঘটায় ও নিজেদের মতো করে তাদের বানিয়ে নেয়। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে যে আধুনিক ভ্যাম্পায়ার কল্পনার সূত্রপাত ঘটেছিল, তাতে উক্ত ভ্যাম্পায়ারদের চেহারা সাধারণ মানুষের মতোই হয়। সেখানে এও বলা হয়েছে এই ভ্যাম্পায়াররা খুবই ভয়ানক এবং হিংস্র হয়। আজ এই ভ্যাম্পায়ারদেরই একটা ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হয়েছি আমরা। গল্পটা মন দিয়ে শুনুন। শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এখনো যদি না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন। শুরু হচ্ছে সুমনা নাথের কলমে রক্তচোষা। বাইরে গাড়ির হর্নটা শোনা গেল, তার মানে ট্যাক্সি এসে গেছে। জাহ্নবী দোতলার জানলা দিয়ে উঁকি মেরে একবার নিচে তাকালো। ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে। ও তাড়াতাড়ি নিচে নেমে এলো। লাগেজগুলো নিচে রাখা ছিল। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে লক্ষ্য করলো ওর মা সোফায় বসে চোখের জল ফেলছে, আর ওর বাবা ওর মাকে সান্ত্বনা দিচ্ছেন। একটু শান্ত হয়, মেয়ের বাইরে গেলেই কাঁদে, নিজেকে সামলাও। এত চিন্তা করছো কেন? কিচ্ছু হবে না ওর। ওকে একমাত্র মেয়ে যে কাজের সূত্রে বাইরে যাচ্ছে। ওর মা চোখের জলটা মুছতে মুছতে বললেন, তুমি বুঝবে না, আমার মন কিছুতেই মানতে চাইছে না ওকে একা এত দূরে পাঠাতে। কিছুতেই মানতে চাইছে না। দেখো দেখি, এই জাহ্নবী, তোর মাকে একটু সামলা। আমি দেখি ওদিকের লাগেজ টাগেজ গুলো।
জাহ্নবী ওর মায়ের কাছে গিয়ে বসলো। তারপর মায়ের গলা জড়ি ধরে বলল, মা, তুমি একটুও চিন্তা করো না, আমি খুব সাবধানেই থাকবো। তুমি যা যা করতে বলেছ সব করব। আর তুমিই তো বলেছ কখনো অসুবিধের সাথে কম্প্রোমাইজ না করতে। আমি এখানেও চাকরি পেতাম, কিন্তু আমার মনের মতো নয়। জার্নালিস্ট হওয়ার স্বপ্ন আমার সেই ছোট থেকে, কিন্তু তুমি যদি বলো তবে আমি যাব না। তুমি যা বলবে তাই হবে। কথাগুলো বলে জাহ্নবী উঠে যাচ্ছিল। ওর মা হাতটা ধরলেন, পাশে বসে ওর দুগালে হাত রেখে বললেন, না রে, আমি আমি চাই না তোর স্বপ্ন ভেঙে যাক। শুধু চিন্তা হয় তোর জন্য। কথা দে, আমায় রোজ ফোন করবি। জাহ্নবীর মুখে ছড়িয়ে পড়ল এক তৃপ্তির হাসি। মাকে জড়ি ধরে বলল, করব মা, রোজ করব। জাহ্নবীর বাবা ততক্ষণ লাগেজগুলো গাড়িতে তুলে দিয়েছেন। জাহ্নবী ঘরের বাইরে পা রাখতে যাবে এমন সময় ওর মা ওকে আটকে দিয়ে বললেন, একটু দাঁড়া জাহ্নবী। জাহ্নবী অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। ওর মা নিজের ঘরে গেলেন। একটু পরে হাতে করে কিছু একটা নিয়ে এলেন। জাহ্নবী দেখল একটা সোনার চেন, তাতে ওঙের লকেট দেওয়া। জাহ্নবী ওর মাকে জিজ্ঞাসা করল, এটা কি? ওর মা বললেন, এটা তোর জন্য বানিয়েছি। এটা সব সময় পরে থাকবি, কখনো গলা থেকে খুলবি না। জাহ্নবী ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে গাড়িতে গিয়ে উঠল। বাবা মাকে বিদায় জানিয়ে ছুটে চলল ওর গন্তব্যের দিকে। জাহ্নবীর মা এক অজানা আশঙ্কায় নিজের মনের সাথে লড়াই করতে লাগলেন। আসলে জাহ্নবীর মা অনেক সাধ্য সাধনা করে ওকে পেয়েছেন। জাহ্নবী ওদের একমাত্র মেয়ে, ওদের চোখের মণি। তাই উনি সব সময় ওকে নিয়ে ভয়ে ভয়ে থাকেন। তাছাড়া আর একটা কারণও আছে। জাহ্নবীর জন্মের পর এক সন্ন্যাসী ওদের বাড়িতে এসেছিলেন। উনি জাহ্নবীকে দেখে বলেছিলেন ওকে খুব আগলে রাখতে, ওর উপরে অশুভ শক্তির ছায়া আছে। সেই থেকে ওর মা খুব ভয়ে ভয়ে থাকেন। জাহ্নবী মাস্টার্স করে জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে। তারপর কয়েকটা ইন্টারভিউ দিয়ে এই চাকরিটা পেয়েছে। জলপাইগুড়ির মতো মফস্বলে বড় হয়েছে জাহ্নবী, কোনো দিন বাইরে কোথাও যায়নি। তাই একা একা কলকাতা যেতে ওরও যে একটু ভয় করছে না তা নয়, তবুও স্বপ্ন পূরণের তাগিদে সব ভয় চিন্তা পেছনে ফেলে এগিয়ে চলেছে কলকাতার দিকে। স্টেশনে পৌঁছে টিকিট কেটে ট্রেনে উঠে বসে জাহ্নবী। আকাশটা অনেকক্ষণ থেকে মেঘলা ছিল। আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো। এখন নভেম্বর শুরু হচ্ছে, এমনিতেই ঠান্ডা ছিল। বৃষ্টি হওয়ায় ঠান্ডাটা আরও কয়েক গুণ বেড়ে গেল। জাহ্নবী ব্যাগ থেকে একটা স্টল বের করে গায়ে জড়িয়ে নিল। ট্রেনের দোল খেতে খেতে জাহ্নবীর ক্লান্তিতে চোখ দুটো বুজে এলো। ট্রেনটা তার গতিতেই চলছে। পাহাড় গাছপালা সবকিছুকে পেছনে ফেলে এগিয়ে চলেছে ট্রেন। কিছুক্ষণ পর জাহ্নবী বুঝতে পারল ট্রেনটা থেমে আছে। চোখ খুলে দেখল ট্রেনটা একটা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে। এখানে কোনো স্টেশন নেই। চারিদিকে একটু একটু করে অন্ধকার নামছে, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জাহ্নবী চারিদিকে তাকিয়ে দেখল ট্রেনে ও ছাড়া আর কোনো যাত্রী নেই। জাহ্নবী আস্তে আস্তে ওর সিট ছেড়ে উঠে এলো, সামনের দিকে এগোতে থাকলো। ও যখন ট্রেনে উঠেছিল তখন অনেক যাত্রী ছিল এই কামরায়। হঠাৎ করে সবাই কোথায় চলে গেল বুঝতে পারে না জাহ্নবী। বাইরের অন্ধকারটা আরো ঘনীভূত হচ্ছে।
জাহ্নবীর কেমন যেন মনে হচ্ছে কেউ ওকে দেখছে, অথচ ওর আশেপাশে কেউ নেই। জাহ্নবীর এবার একটু ভয় করছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে এই শীতেও। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বইতে লাগলো। সেই হাওয়ার সাথে কতগুলো বাদুড় ডানা ঝাপটাতে ঝাপটাতে ট্রেনের কামরায় ঢুকে পড়লো। জাহ্নবীর চারপাশে উঠতে লাগলো, মনে হচ্ছে ওগুলো ওর চোখ দুটো উপড়ে নেবে। ও দু হাতে কবজি দিয়ে ওগুলোকে আড়াল করার চেষ্টা করছে। হঠাৎ ওকে অবাক করে দিয়ে বাদুড়গুলো এক জায়গায় জমা হয়ে একটা মানুষের আকার ধারণ করলো। চেহারাটা স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো জল জল করছে। কালো কাপড় দিয়ে সারা শরীর আবৃত। আস্তে আস্তে জাহ্নবীর দিকে এগিয়ে আসছে। ভয়ে জাহ্নবীর হৃৎপিণ্ডটা বেরিয়ে আসার মতো অবস্থা। ছায়ামূর্তিটা ওর তীক্ষ্ণ দাঁত বের করে এগিয়ে আসছে। জাহ্নবীর দম আটকে আসছে। ছায়ামূর্তিটা একদম ওর কাছে চলে এসেছে। জাহ্নবী ভয়ে তীব্র চিৎকার করে পেছন দিকে যেতে থাকে। তখনই ওর মনে পড়ে গলার চেনটার কথা। ও লকেটটা হাত দিয়ে চেপে ধরে চোখটা বন্ধ করে ফেলে। আস্তে আস্তে সবকিছু শান্ত হয়ে যায়। জাহ্নবী কার গলার আওয়াজ শুনতে পায়। আস্তে আস্তে চোখ খোলে। কি, ও তো ওর সিটেই বসে আছে। কতগুলো লোক ওর দিকে কৌতূহল ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহলে কি ও স্বপ্ন দেখছিল? এই শীতেও পুরো শরীর ঘামে ভিজে গেছে। ও তখনও লকেটটা হাত দিয়ে চেপে ধরে আছে। একজন লোক জিজ্ঞেস করলো, ম্যাডাম ম্যাডাম কি হয়েছে? এমন করে চিৎকার করে উঠলেন আপনি? কোনো সমস্যা? জাহ্নবী নিজেই জানে না কি উত্তর দেবে। ও তো বুঝতেই পারছে না এটা স্বপ্ন ছিল না সত্যি। ও বলল, আসলে একটু চোখ লেগে গেছিল, বোধহয় স্বপ্ন দেখছিলাম। সবাই আস্তে আস্তে যে যার জায়গায় চলে গেল। বাইরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। গায়ের চাদরটা ব্যাগে রেখে দিয়ে মোবাইলটা বের করলো। বাড়ির নাম্বারটা ডায়াল করলো। ওর মা ফোন ধরলেন, যেন ফোনের সামনেই বসেছিলেন। এতক্ষণ যা যা ওর সাথে ঘটেছে তার কিছুই ও মাকে বলল না। উনি চিন্তা করবেন ভেবে। ওর মা ওকে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস তো? সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। আমি ঠিক আছি, পৌঁছে ফোন করব। তুমি চিন্তা করো না। তোর সাথে যা খাবার দিয়েছি সেগুলো খেয়ে নিস মনে করে। জাহ্নবীর মনে পড়ল ওর ব্যাগে খাবার রাখা আছে। খিদেও পেয়েছে খুব। ফোন রেখে ব্যাগ থেকে টিফিনটা বের করে। ওর মা ওর প্রিয় লুচি আলুর দম বানিয়ে দিয়েছেন। নাকের সামনে বাটিটা ধরে প্রাণ ভরে গন্ধ নিল। মায়ের রান্নার গন্ধটাই আলাদা। তারপর জাহ্নবী খেতে শুরু করলো। ট্রেনটা যখন কলকাতা স্টেশনে এসে দাঁড়ালো, ঘড়িতে 8টা বাজে। ট্রেন থেকে নেমে সোজা একটা হোটেলে চলে গেল। আপাতত 1-2 দিন এখানেই থাকতে হবে। কাজে জয়েন করার পর ভালো একটা ভাড়া ফ্ল্যাট নিয়ে নেবে। হোটেলে গিয়ে রুমের চাবি নিয়ে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাবার অর্ডার করলো। খেয়ে তারপর অফিসে যাওয়ার জন্য বেরোলো। সাংবাদিক অফিসটা খুব বড়, খুব নামি চ্যানেল। চ্যানেলের নাম সত্যান্বেষী। ভিতরে ঢুকতেই ওয়াচম্যান বলল, কি চাই? আমি জাহ্নবী বসু, আজ আমার জয়েনিং আছে। বলার সাথে সাথেই ওয়াচম্যান দাঁড়িয়ে দরজা খুলে দিল। বসের কেবিনের বাইরে দাঁড়িয়ে জাহ্নবী বলল, মে আই কাম ইন স্যার? বছর 40-এর রমেন ঘোষ চশমার ফাঁক দিয়ে এক পলক ওকে দেখে নিয়ে বললেন, ও মিস বাসু, প্লিজ কাম ইন, সিট ডাউন। জাহ্নবী সামনে চেয়ারটায় বসলো। মিস্টার ঘোষ বললেন, মিস বাসু, আপনি পারবেন তো?
অনেক রিস্ক আছে কিন্তু, এমনকি জীবন সংশয় হতে পারে। আমি সব জেনেই এসেছি স্যার। এ লাইনে রিস্ক থাকে বই কি, তবু আমার ছোটবেলা থেকেই স্বপ্ন জার্নালিস্ট হওয়ার। বুঝলাম। ঠিক আছে, তবে কাজে লেগে পড়ুন। চলুন সবার সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই। বলে ভদ্রলোক কেবিন থেকে বেরিয়ে গেলেন। পিছনে জাহ্নবী। মিস্টার ঘোষ সবাইকে ডাকলেন। প্রথমে একটা মেয়ে, নাম বললেন ঋতু। বয়স জাহ্নবীর মতোই হবে। আরও দু একটা মেয়ে আছে। ছেলেদের মধ্যে রিতম, খুব চনমনে ফুর্তিবাজ, সবার সাথে চট করে মিশে যায়, বন্ধুত্ব করতে সময় লাগে না। জাহ্নবীর সাথেও আলাপটা জমে গেল। ও নাকি অফিসে মেয়ে কালিকদের ক্রাশ। আরও অনেকের সাথেই পরিচয় হলো। আরও অনেকে কাজের সূত্রে অফিসের বাইরে আছে। পরিচয় শেষে মিস্টার ঘোষ ওকে ওর কেবিনটা দেখিয়ে দিলেন। তারপর উনি ওনার কেবিনে চলে গেলেন। জাহ্নবী ওর কেবিনে ঢোকার সময় খেয়াল করলো পাশের কেবিনে আরেকটা ছেলে নিজের মনে কাজ করে যাচ্ছে। ওর সাথে তো পরিচয় হলো না। ওর কৌতূহল হলো। সবার সাথে আলাপ করালেন স্যার, অথচ ওর সাথে না কেন? ঋতুকে জিজ্ঞেস করতেও বলল, ও ওরকমই, কারোর সাথে কথা বলে না, নিজের খেয়ালই থাকে সব সময়। অবশ্য কাজটা খুব মন দিয়েই করে। আজ পর্যন্ত কেউ ওর সম্বন্ধে কিচ্ছু জানে না। ও নিজেও কাউকে কিছু বলে না। কেমন যেন একটা রহস্যময় ব্যাপার আছে ওর মধ্যে। জাহ্নবী অনেকক্ষণ ওই ছেলেটার দিকে তাকিয়ে থাকলো। কেমন যেন একটা টান অনুভব করছে ওর প্রতি। ঋতু বলল, ওর নাম ওম। তুমি ওর থেকে দূরেই থাকো জাহ্নবী। জাহ্নবী ওর কেবিনে ঢুকে পড়ল। তারপর ওর মাকে একটা ফোন করলো। ওর মা ফোন ধরলেন। হ্যাঁ রে জাহ্নবী, তুই ঠিকঠাক পৌঁছেছিস তো? কোনো অসুবিধা হয়নি তো মা? না মা, কোনো অসুবিধা হয়নি। এখন আমি অফিসেই আছি। ওর মায়ের হাত থেকে ওর বাবা ফোনটা নিয়ে নিলেন। থাকার জন্য কোনো ঘর পেলি? না বাবা, এখনো পাইনি। ভাবছি অফিসের পর খুঁজব। ঠিক আছে, সাবধানে থাকিস মা। আমরা কিন্তু একটু চিন্তায় থাকবো। সময় সুযোগ বুঝে ফোন করে খবর জানাস আমাদের। হ্যাঁ বাবা, রাখছি তাহলে। বলে ফোন রাখলো জাহ্নবী। জাহ্নবী আর ওমের কেবিনের মাঝখানে একটা কাঁচের দেওয়াল আছে। সেই দেওয়াল ভেদ করে ওর দৃষ্টি চলে যায় ওমের দিকে। ওম এক মনে কাজ করছে। কাজ করতে করতে হঠাৎ করেই জাহ্নবীর সাথে চোখাচোখি হলো। এক পলক তাকিয়ে আবার কাজে মন দিল। জাহ্নবী বরাবরই খুব সুন্দরী। কলেজে পড়ার সময় ও সব ছেলেদের দৃষ্টি আকর্ষণ করত। অথচ এই ছেলেটা ওকে দেখেও মুখ ফিরিয়ে নিল। আশ্চর্য, অবাক লাগে জাহ্নবীর। হঠাৎ খেয়াল হলো ওম যখন ওর দিকে তাকিয়েছিল, ওর চোখের মনিটা বোধহয় একটু নীলচে লাগছিল। সচরাচর এমন চোখের মানুষ দেখা যায় না। জাহ্নবীর টেবিলের উপর কিছু ফাইল আর সিডি রাখা আছে। ফাইল খুলে কিছু পেপার কাটিং দেখতে পেল। গত কয়েক মাসের কিছু খবর। শহর থেকে মাইল দশেক দূরে একটা জঙ্গল আছে। সেখানে গত কয়েক মাস ধরে নাকি আশ্চর্যজনকভাবে মানুষ খুন হচ্ছে। কে বা কারা খুন করছে কেউ জানতে পারছে না। ভোরের আলোয় লাশগুলো দেখতে পেয়ে কেউ না কেউ পুলিশকে ফোন করে জানায়। লাশগুলোর অবস্থা খুবই ভয়ানক। দেখে মনে হয় যেন কেউ শরীর থেকে সব রক্ত বের করে নিয়েছে। অসম্ভব ফ্যাকাশে। আর কোনো ক্ষত নেই, শুধু ঘাড়ের কাছে দুটো ফুটো। আর চোখ দুটো মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসবে। কিছু মানুষ সন্দেহ করছে এটা কোনো মানুষের কাজ নয়, নিশ্চিত কোনো জন্তু জানোয়ার অথবা ভ্যাম্পায়ারের কাজ। কিন্তু আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় মানুষ ভয়ে রাতে বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে। এক শ্বাসে খবরটা পড়ে ফেলল জাহ্নবী। দু হাতে মুখ ঢেকে নিচু হয়ে বসে কিছু একটা ভাবছিল। কার ডাকে চমকে উঠল। মুখ তুলে দেখল সামনে রিতম দাঁড়িয়ে। হাই,
কি ভাবছো বসে বসে? না, কিছু না, ওই কিছু পুরনো খবর। চলো না, ক্যান্টিন থেকে একটু ঘুরে আসি, খুব খিদে পেয়েছে। কিন্তু লাঞ্চ টাইমের তো এখনো বাকি আছে। আরে তাতে কি হয়েছে, লাঞ্চ টাইমের আগে কি কারো খিদে পেতে নেই? না, তা নয়। আরে চলো তো। একরকম জোর করে রিতম জাহ্নবীকে ক্যান্টিনের দিকে নিয়ে গেল। জাহ্নবী যাওয়ার সময় ওমকে দেখল, তখনও এক মনে কাজ করছে। চারিপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে ওর কোনো ভ্রুক্ষেপই নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে রিতমের সাথে এগিয়ে গেল জাহ্নবী। ও চলে যেতেই ওমের দৃষ্টি চলে গেল ওদের দুজনের দিকে। যতক্ষণ না ওরা ক্যান্টিনে ঢুকে পড়ল, ওম এক পলকে ক্রূর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। রিতম আর জাহ্নবী একটা টেবিলে মুখোমুখি বসলো। রিতম কফি অর্ডার করলো। তারপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ। রিতমই শুরু করলো, এখন কোথায় আছো তুমি? আপাতত একটা হোটেলেই আছি, দেখি কোনো ঘর পাই কিনা। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছেন? মা, বাবা। বলল জাহ্নবী। এর মধ্যে ওয়েটার কফি দিয়ে গেছে। রিতম একটা কাপ নিয়ে চুমুক দিয়ে বলল, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করো। হ্যাঁ, বলো না। জাহ্নবী কফিতে চুমুক দিয়ে বলল, তোমার বয়ফ্রেন্ড আছে? জাহ্নবী কফিতে চুমুক দিচ্ছিল, কথাটা বলতেই হঠাৎ করে ভিড়মি খেল। কাশতে কাশতে নাজেহাল অবস্থা। আসলে রিতম হঠাৎ করে এমন একটা প্রশ্ন করবে ও বুঝতে পারেনি। নিজেকে একটু সামলে নিতে দেখলো ওদের থেকে কিছুটা দূরে একটা টেবিলে ঠিক ওর মুখোমুখি বসে আছে ওম। ওম যে ওখানেই বসে এতক্ষণ ওকে দেখছিল সেটা ও বুঝতে পারে যখন ও দেখলো ওর সাথে চোখাচোখি হওয়ায় ওম চোখ সরিয়ে নিল। জাহ্নবী মনে মনে ভাবল, ছেলেটা আসলে ডুবে ডুবে জল খেতে ভালোবাসে। তখন তো ওর সাথে আলাপ করতে এলো না, আর এখন ওকে লুকিয়ে লুকিয়ে দেখছে। ও মনে মনে ভাবল, দেখাই যাক না কতদিন দূরে সরে থাকতে পারে। জাহ্নবী রিতমকে বলল, চলো তাহলে এবার উঠি। বলে আবার ওম যেখানে বসেছিল সেদিকে তাকাতে দেখলো জায়গাটা ফাঁকা। আশেপাশে ওকে আর কোথাও দেখতে পেল না। এত তাড়াতাড়ি ছেলেটা গেল কোথায় ভেবে পেল না জাহ্নবী। ক্যান্টিন থেকে বেরিয়ে জাহ্নবী ওর কেবিনে ঢুকলো। দেখলো ওম নেই। তাহলে ক্যান্টিন থেকে এখনো আসেনি, তাহলে গেল কোথায়? ও যখন এই কথাগুলো ভাবছে, ঋতু এসে ঢুকলো। কি ভাবছো জাহ্নবী? কিছু না, তুমি বলো। বলছিলাম কি জাহ্নবী, তুমি তো এখনো কোনো ঘর পাওনি। যদি চাও আমার সাথে আমার ফ্ল্যাটে থাকতে পারো, আমি তো একাই থাকি। তুমি আমাকে বাঁচালে ঋতু। আমিও তাই ভাবছিলাম এই অচেনা জায়গায় একা কি করে থাকবো। থ্যাংক ইউ। মেনশন নট। অফিস থেকে বেরোনোর পর ঋতু আর জাহ্নবী প্রথমে ওর হোটেলে গিয়ে চেক আউট করে। লাগেজগুলো নিয়ে ঋতু ফ্ল্যাটে ফিরে আসে। ছোট হলেও ফ্ল্যাটটা খুবই সুন্দর, গোছানো। একটা বেডরুম, কিচেন আর ড্রয়িং রুম। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে ঋতু 2 কাপ কফি বানিয়ে নিয়ে টিভি চালিয়ে বসলো। চ্যানেল পাল্টাতে পাল্টাতে একটা নিউজ চ্যানেলে এসে আটকে গেল। ওই চ্যানেলে ওই জায়গাটার আতঙ্কের কথা বলছে। লোকজন ওই রাস্তা দিয়ে যাওয়া আসা প্রায় বন্ধ করে দিচ্ছে। এই ব্যাপারে লোকাল মানুষরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চাইছে। ঋতুর ভেতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জাহ্নবী বলল, আচ্ছা, আমাদের চ্যানেলের এই ব্যাপারে কেউ খোঁজ নেয়নি? অন্য চ্যানেল থেকে গিয়েছিল আর ফিরে আসেনি। আসলে যা ঘটে তা রাতে ঘটে, দিনের বেলা সব স্বাভাবিক। আচ্ছা, তুমি ভ্যাম্পায়ারে বিশ্বাস করো? জানি না, আমরা কত কিছুই তো বিশ্বাস করি না, তাতে কি এসে যায়। তবে আমার মনে হয় অন্য কিছু। কেউ নিজের কাজ সাজে লুকানোর জন্য এসব করছে না তো, মানে স্মাগলিং টাগলিং, যাতে ওইদিকে মানুষের আনাগোনা কমে যায়, তাতে তো ওদেরই লাভ। কিন্তু ওই ডেড বডিগুলো ওইভাবে কাউকে। হঠাৎ করে
জাহ্নবীর মনে পড়ে গেল ট্রেনে ওর সাথে ঘটে যাওয়া ঘটনাটা, আর সাথে সাথেই ওর মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করতে শুরু করলো। এভাবে বসে গল্প করতে করতেই অনেকটা সময় পেরিয়ে গেছে। রাত প্রায় 9টা বাজে। আবার বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে বাতাস। ঋতু ডিনারে খিচুড়ি বানিয়েছে। ওরা দুজনে ডিনার সেরে ঘুমোতে গেল। রাতে কিসের একটা শব্দে জাহ্নবীর ঘুমটা ভেঙে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। জাহ্নবী এক মুহূর্তের জন্য ভুলে গেল ও এখন কোথায় আছে। পর মুহূর্তে মনে পড়ল ও ঋতুর ফ্ল্যাটে। অন্ধকারটা এতই নিকষ কালো যে ওর মনে হতে লাগলো যেন এই ঘুটঘুটে কালো অন্ধকার ওর বুকের উপর উঠে বসেছে, ওর গলা টিপে ধরতে চাইছে। ওর শ্বাস বন্ধ হয়ে আসছে। ও যেন বিছানা থেকে উঠতে পারছে না। হাত দিয়ে মাথার কাছে রাখা মোবাইলটা নিয়ে সময় দেখল। রাত 12টা। মোবাইলের টর্চটা জ্বালাতেই ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। ওর বুকের উপর বসে আছে এক ছায়ামূর্তি। নীলচে চোখ, তীক্ষ্ণ দাঁত বের করে অদ্ভুতভাবে হাসছে। ঠোঁটের কোণে লেগে আছে তাজা রক্ত। পাশে শুয়ে থাকা ঋতুকে ডাকতে গিয়ে গলা দিয়ে আওয়াজ বেরোলো না। হাত দিয়ে হাতড়াতে বুঝতে পারলো জায়গাটা খালি। কোনো রকমে ঘাড় ঘুরিয়ে দেখলো ঋতু নেই। এত রাতেও কোথায় যেতে পারে ভেবে পায় না। পরক্ষণেই ওর বুকের উপরে চাপটা হালকা হয়ে যায়। তাকিয়ে দেখে কেউ নেই। ও ধরফড়িয়ে উঠে বসে বিছানায়। সারা শরীর কাঁপছে। ঘেমে পুরো শরীর ভিজে গেছে। গলা শুকিয়ে কাঠ। জাহ্নবী ওর গলায় থাকা লকেটটা চেপে ধরে এক পা করে বিছানা থেকে নেমে যায়। লাইন অন করতে গিয়ে বুঝতে পারে লোডশেডিং হয়েছে। বৃষ্টির জোরও খুব বেড়েছে। সামনেই কোথাও জোর আওয়াজ করে বাজ পড়ল মনে হয়। ও আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে যায়। ঋতুকে ডাকতে থাকে, কিন্তু কোথাও কারোর অস্তিত্ব দেখতে পায় না। হঠাৎ ওর মনে হয় ওর ঠিক পিছনে কে যেন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ও আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়। দেখে ঋতু দাঁড়িয়ে। হঠাৎ ঋতুকে দেখে অসম্ভব ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে ওর ঘুমটাও ভেঙে যায়। ওর চিৎকারে ঋতুও উঠে পড়ে। জাহ্নবী বুঝতে পারল ও এখনো বিছানায় শুয়ে আছে। ঋতু লাইট জ্বালিয়ে দিল। জোরালো আলোয় অন্ধকার ছাপিয়ে গেছে। এখন চারিদিক পরিষ্কার। ঋতুকে দেখে জাহ্নবী বিছানায় উঠে বসে। ওকে হাঁপাতে দেখে ঋতু জিজ্ঞেস করলো, কি হলো? এত চিৎকার করলে? কোনো স্বপ্ন দেখেছো নাকি? জাহ্নবী নিজেই ভেবে পায় না এসব কি হচ্ছে ওর সাথে। সেদিন ট্রেনে আসার সময় একই ব্যাপার ঘটেছে। ঋতু আবার জিজ্ঞেস করলো, কি হলো? চুপ করে গেলে যে? কি হয়েছে বলো আমাকে। আসলে একটা স্বপ্ন, বুকের ওপর ভ্যাম্পায়ার। ভাঙা ভাঙা ভাবে বলল জাহ্নবী। ঋতু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও বুঝেছি, কাল টিভিতে ওইসব শুনেছো তো তাই স্বপ্ন দেখেছো। কিছু হয়নি, শুয়ে পড়ো, আমি তো তোমার পাশেই আছি। জাহ্নবী মনে মনে ভাবছে কাল না হয় টিভিতে শুনেছে, কিন্তু সেদিন ট্রেনে তখন তো ও এসব কিছুই জানতো না। তবে বারবার কেন ওসব দেখতে পায়? ওর সাথে এসবের কি সম্পর্ক? এসব ভাবতে ভাবতেই আবার চোখটা লেগে যায়। জানলার ফাঁক দিয়ে আসা সূর্যের আলো সব অন্ধকার ঘুচিয়ে দিয়েছে। সকালবেলার স্নিগ্ধ আবহাওয়া যেন সব কিছু সুন্দর করে তুলেছে। রাতের সেই ভয়াবহ পরিবেশ আর নেই। আকাশটাও আজ পরিষ্কার। জাহ্নবী উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিল।
দুজন যখন একসাথে থাকবে তখন কাজগুলো ভাগাভাগি করে নেওয়াই ভালো। টেবিলে ব্রেকফাস্ট রেডি করে নিল। ততক্ষণে ঋতুও উঠে পড়েছে। ঋতু একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। খেতে খেতেই জাহ্নবীকে জিজ্ঞেস করলো কাল রাতের কথা। এখন সব কিছু ঠিক আছে কিনা জানতে চাইলে জাহ্নবী বলল, সব ঠিক আছে। কিন্তু মুখে বললেও ওর মনের ভিতর একটা সন্দেহ থেকেই গেল। ব্রেকফাস্ট সেরে দুজনে অফিসের জন্য বেরিয়ে গেল। অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে অফিসে ঢুকতে যাবে এমন সময় দেখল ওম এদিকেই আসছে। জাহ্নবী ঋতুকে ভিতরে যেতে বলে ও দাঁড়িয়েই রইল। ঋতু ভিতরে চলে গেল। ওম ওর সামনে আসতেই ও পথ আটকে দাঁড়ালো। ওমের দিকে হাতটা বাড়ি দিয়ে বলল, হ্যালো। ওম কিছুক্ষণ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কোনো উত্তর না দিয়েই ভিতরে চলে গেল। জাহ্নবী খুব অবাক হলো। কোনো মানুষ কি এতটা নিষ্ঠুর হতে পারে যে সামান্য ভদ্রতাটুকুও করতে জানে না? এত কিসের অহংকার নিজেকে নিয়ে? জাহ্নবী মনে মনে সংকল্প করে ওর এই অহংকারও ভাঙবেই। ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে ভিতরে ঢুকলো। মিস্টার ঘোষের কেবিন থেকে বেরোতে গিয়ে জাহ্নবীর সাথে দেখা রিতমের। জাহ্নবীকে অন্যমনস্কভাবে হাঁটতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। জাহ্নবী কিছু না বলে এড়িয়ে গেল। তারপর ওরা দুজন রিতমের কেবিনে ঢুকে পড়ল। ওরা যখন নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত, বাইরে কাঁচের দরজা দিয়ে ওম ওদের দেখার চেষ্টা করছে। জাহ্নবী রিতমের সাথে ওই জঙ্গল এলাকার বিষয়ে জানতে চাইল। রিতম বলল, আমি এসব বিশ্বাস করি না। ভ্যাম্পায়ার বলে কিছুই হয় না। হয়তো কোনো দুষ্কৃতীরা আস্তানা গেড়েছে ওখানে, আর ওদের সুবিধার জন্য ওই ভুলভাল সব কথা ছড়িয়ে বেড়াচ্ছে। হিউম্যান ট্রেকিংয়ের নাম শুনেছ? মানুষ ধরে ধরে ওদের ভেতরের সব পার্টসগুলো বের করে নিয়ে পাচার করে দেয়। এরকমই কিছু একটা হবে। হয়তো সব ব্লাড বের করে মানুষের শরীর থেকে ব্লাড ব্যাংকে বিক্রি করছে। তাহলে তো আমাদের এ বিষয়ে খোঁজ নেওয়া দরকার, যদি কোনো ভালো নিউজ পাওয়া যায়। এত সোজা নাকি? চারিদিকে ওদের স্পাইরা হয়তো ঘোরাফেরা করছে। গেলে আর বেঁচে ফিরতে হবে না, তার চেয়ে বরং। রিতম জাহ্নবীর হাতটা ধরে বলল, চলো না, দীঘা সমুদ্রের কি হাল একটু দেখে আসি। ঘূর্ণিঝড় ইয়াস কতটা ক্ষতি করলো। এখন তো হচ্ছে এটাই একমাত্র গরম খবর। তাছাড়া বেশ একটা রোমান্টিক ট্রিপ হয়ে যাবে। ওফ রিতম, তুমি না সব সময় ঠাট্টা করো। আমি ভাবছি এই রহস্যটা সমাধান করতে পারলে আমার প্রমোশন নিশ্চিত। জাহ্নবী, তুমি ব্যাপারটা না এত সহজভাবে নিও না। এর আগে যারা ওখানে গিয়েছিল তাদের কিন্তু আর হদিশ পাওয়া যায়নি। তাই বলছি, ওই সব চিন্তা ছেড়ে দাও। ওকে, আমি তবে এবার আমার কেবিনে যাই, তুমি তোমার কাজ করো। বলে জাহ্নবী উঠে যাচ্ছিল। রিতম ওর হাতটা ধরল। জাহ্নবী বলল, কি হলো, কিছু বলবে? না। রিতম মাথা নাড়ল। জাহ্নবী ওর কেবিন থেকে বেরিয়ে গেল। ও নিজের কেবিনে ঢোকার সময় দেখল ওম মন দিয়ে কি যেন করছে। জাহ্নবীর মাথায় একটা বুদ্ধি খেলল। এখন যদি ও ওমের সাথে কথা বলতে যায় তবে ও আর এখন ঘর থেকে বেরোতে পারবে না। সঙ্গে সঙ্গে ও ওমের কেবিনে ঢুকলো। জাহ্নবীকে দেখে ওম ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জাহ্নবী এগিয়ে গিয়ে বলল, কিছু মনে করবেন না, এখানে এসে সবার সাথেই আলাপ হলো, কিন্তু শুধু আপনার সাথেই হয়নি, তাই আলাপ করতে এলাম। ওম কিছু বলল না দেখে ও একটা চেয়ার টেনে বসে পড়ল। ওম বড় বড় চোখে ওর দিকে তাকালো। জাহ্নবী দেখল ওর চোখের মনি দুটো অসম্ভব নীলছে। অনেকক্ষণ ওইভাবেই তাকিয়ে থাকলো জাহ্নবী। তারপর বলল, আমি জাহ্নবী। জলপাইগুড়ি থেকে এসেছেন। ছোট থেকেই জার্নালিস্ট হওয়ার শখ। ভালো, কিন্তু মনে রাখবেন সব বিষয়ে অহেতুক কৌতূহল ভালো নয়। এর ফল কিন্তু ভালো হবে না। এক শ্বাসে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল ওম। জাহ্নবী অবাক হয়ে বসেই রইল। ও কিছুতেই ভেবে পেল না যে মানুষটা কারোর সাথে কথা বলে না সে ওর বিষয়ে এত কিছু জানলো কি করে। ওম কেবিন থেকে বেরিয়ে যেতেই জাহ্নবী ওর পিছু নিল। ওম
ওর বাইকটা স্টার্ট দিয়ে এগিয়ে চলল। জাহ্নবী একটা অটো নিয়ে ওর পেছনে ছুটল। আজ সব কিছু জেনেই ছাড়বে ওর ব্যাপারে। এতদিন থেকে ছেলেটার বিষয়ে কেউ কোনো তথ্য জোগাড় করতে পারেনি, আজও বের করেই ছাড়বে কিসের এত রহস্যময়তা, কেন নিজেকে এভাবে সবার থেকে আড়াল করে রেখেছে। অনেকটা রাস্তা পেরিয়ে যেতে যেতে ওরা একটা নির্জন রাস্তা ধরে যেতে থাকলো। কিছুটা যাওয়ার পর একটা জঙ্গল মতো এলাকায় চলে এলো। দুটো রাস্তা দুদিকে গেছে, একটা একেবারে জঙ্গলের ভিতর দিয়ে গেছে। অটোওয়ালা ভয়ে ভয়ে বলতে লাগলো, ম্যাডাম, এই জায়গাটা ভালো না, এদিকে আসাটা ঠিক হয়নি, তাছাড়া বাইকটাও তো আর দেখতে পাচ্ছি না। জাহ্নবীও খেয়াল করলো ওমের বাইকটা আর দেখা যাচ্ছে না। ও অটোওয়ালাকে একটু দাঁড়াতে বলে নেমে গেল। এক পা করে এগোতে লাগলো। কিছুটা যাওয়ার পর দেখলো জঙ্গলের ভিতরে রাস্তাটা সিল করা, এদিকে যেন কেউ না যায় তার জন্য কড়া নিষেধ দেওয়া। জাহ্নবী দেখলো জঙ্গলটা এত গভীর যে মনে হচ্ছে জঙ্গলের ভিতর রাত নেমেছে। সূর্যের আলো সেখানে পৌঁছানোর ক্ষমতা নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে খেয়াল হলো অটোওয়ালা অপেক্ষা করছে। ফিরে এসে দেখতে পেল অটো নেই, বোধহয় ভয় পেয়ে পালিয়েছে। কিন্তু এখন ওকে আরেকটা ভয় পেয়ে বসলো। ও ফিরবে কি করে? কোনো লিফটও তো পাবে না, এদিকে কেউ আসে না। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে আসে, বুকে ধূপপুকুনিটা বাড়তে থাকে। জাহ্নবী একা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে। দুধারে গভীর জঙ্গল ছাড়া আর কিছুই নেই। মাঝে মাঝে জঙ্গলের ভিতর থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে। দিনের আলোতেও ভয়ঙ্কর লাগছে জায়গাটা। ভয়ে ওর সারা শরীর ঘেমে গেছে। হঠাৎ ওকে চমকে দিয়ে ওর সামনে এসে দাঁড়ায় ওম। জাহ্নবী হঠাৎ করেই ওমকে দেখে ভয় পেয়ে যায়। ওম ওর দিকে ক্রূর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ও ভয়ে ভয়ে বলে, আপনি আপনি এখানে? কেন? আপনি তো আমাকে ফলো করছিলেন। আপনার কি ভয় ডর নেই? কিসের এত কৌতূহল আপনার? জানেন না এই জায়গাটা ভালো না? কেন এসেছেন এখানে? আমার অটোটা চলে গেছে। তা তো যাবেই। ওই অটোওয়ালা তো আপনার মতো পাগল নয়, প্রাণের মায়া সবার আছে। চলুন আমার সাথে। বলে ওমর হাতটা ধরে টানতেই জাহ্নবীর বাঁ হাতের কবজিতে থাকা স্টারের মতো চিহ্নটা চোখে পড়ল। ওম অদ্ভুতভাবে ওই চিহ্নটার দিকে তাকিয়েই রইল। তারপর অদ্ভুতভাবে জিজ্ঞেস করল, আপনার হাতে ওটা কিসের চিহ্ন? এটা আমার জন্মদাগ। সঙ্গে সঙ্গে ওম হাতটা ছেড়ে দিল। তারপর বলল, চলুন তাড়াতাড়ি। ওম ওকে বাইকে উঠতে বলল। জাহ্নবী বাইকের পিছনে উঠে বসল। জাহ্নবী ইচ্ছে করেই ওমকে জড়িয়ে ধরে বসেছে। ওম বলল, একটু আলগা হয়ে বসুন প্লিজ। না, আমার ভয় করে, যদি পড়ে যাই। ওম আর কিছু বলল না, বাইকটা স্টার্ট দিয়ে এগিয়ে চলল। জাহ্নবী যতক্ষণ ওমের সাথে ছিল, ওম কোনো এক অজানা কারণে ওর সান্নিধ্য উপভোগ করছিল। আয়নায় জাহ্নবীকে বারবার দেখছিল। অফিসের সামনে এসে থামলো ওরা। জাহ্নবী নেমে ওমকে ধন্যবাদ জানালো ওকে সাহায্য করার জন্য। জাহ্নবীর ওমের বাইকে আসা ভালো লাগলো না রিতমের। আসলে রিতম প্রথম দিন থেকেই জাহ্নবীকে পছন্দ করে, তাই দূর থেকে ওদেরকে দেখে ওর চোখ দুটো জ্বলে ওঠে। তাছাড়া ওম সম্পর্কে ওদের সকলের ধারণাটাও পরিষ্কার নয়। ভিতরে গিয়ে শুনতে পায় মিস্টার ঘোষ মিটিং ডেকেছেন। সবাই মিটিংয়ে গেল। মিস্টার ঘোষ বললেন, দেখুন, আপনাদের সবাইকে এখানে ডাকার কারণ হচ্ছে সেই জঙ্গল এলাকা। ওই এলাকা পুলিশ সিল করেছে, সবার আসা যাওয়া বন্ধ করে দিয়েছে, অথচ এখনো কোনো সত্য অনুসন্ধান করা যায়নি। আগেও অনেকে চেষ্টা করেছে,
পারেনি। তাই আমি চাই আমাদের চ্যানেল যদি এই রহস্য উদ্ঘাটন করতে পারে, তবে আমাদের টিআরপি বাড়ানো কেউ আটকাতে পারবে না। আপনাদের মধ্যে কে এই দায়িত্ব নিতে আগ্রহী আমাকে জানাবেন। ঋতু বলে উঠল, কিন্তু স্যার, লোকে যে বলে ওখানে ভ্যাম্পায়ার। আরে ছাড়ো তো, ওসব হচ্ছে গুজব। আজকালকার দিনে ওসব হয় নাকি? কথাটা বলার সঙ্গে সঙ্গেই সবাইকে চমকে দিয়ে ওম উঠে দাঁড়ায়, বলে, ভুল করছেন স্যার, ভ্যাম্পায়াররা আজও আছে। এটা গুজব নয়, সত্যি। যেদিন দেখবেন সেদিন কাউকে বলার জন্য আপনি হয়তো বেঁচে থাকবেন না। টিআরপি বাড়াতে গিয়ে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না স্যার। তুমি এত জোর দিয়ে বলছো কি করে? তুমি কি কখনো নিজের চোখে দেখেছো? ওম চুপ করে যায়, কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। সবাই ওমের এইরূপ আচরণে যথার্থই অবাক হয়েছে। ওমের চারিদিকে সবসময় রহস্যে ঘেরা, তবু আজকের আচরণটা আরেকটু রহস্যময় মনে হলো সকলের। সবাই তখন একে অন্যের মুখ চাওয়াচাই করছে। সারা ঘরে পিনপতন নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেঙে আচমকায় জাহ্নবী বলে উঠল, আমি যাব স্যার। সবাই অবাক হয়ে জাহ্নবীর মুখের দিকে তাকায়। সবকিছু জেনে শুনে জাহ্নবী নিজেকে বিপদে ফেলছে, অথচ জাহ্নবী জানে ও যে কাজের সাথে যুক্ত তাতে ভয়ের কোনো স্থান নেই। তাছাড়া ও তো জানতই একদিন ওকে এই ধরনের কোনো চ্যালেঞ্জ নিতেই হবে। তাছাড়াও জানতে চায় বারবার ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর পিছনে কোনো সত্যতা আছে না, সবই ওর মনের ভুল। মিস্টার ঘোষ ওর সাহসের জন্য ওকে শাবাশি দিলেন, তারপর বললেন ওর এই কাজের জন্য যে কোনো সাহায্যের দরকার হলে ওনাকে বলতে। মিটিং শেষে সবাই ঘর থেকে বেরিয়ে যায়, শুধু জাহ্নবী আর রিতম যে যার জায়গায় বসে। জাহ্নবী রিতমের দিকে তাকালো। রিতম যে ওর এই সিদ্ধান্তে খুশি নয় সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। ও উঠে জাহ্নবীর কাছে এসে দাঁড়ালো। জাহ্নবী জিজ্ঞেস করলো, কিছু বলবে? এইরকম একটা সিদ্ধান্ত কেন নিলে ওই রক্তচোষাদের মাঝখানে? এক সেকেন্ড রিতম, তুমিই তো বলেছিলে যে ওসব তুমি বিশ্বাস করো না, তাহলে এখন? জাহ্নবীর কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে রিতম। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, তুমি শুনলে না ওম কি বলে গেল? আমার তো এখন ওকে সন্দেহ হচ্ছে। কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলবে? ও এত জোর দিয়ে বলল কি করে যে ভ্যাম্পায়ার আছে? ও নিজেই নয় তো? তা না হলে আজ পর্যন্ত কেউ ওর ব্যাপারে কিছু জানতে পারেনি। কোথায় থাকে সেটা পর্যন্ত কেউ জানে না। জানে না কারণ কেউ জানার চেষ্টা করেনি, তাই বলে? ওসব কথা তুমি ছাড়ো, তুমি ওখানে যাবে না ব্যাস। তুমি আমাকে এসব বলার কে? দেখো জাহ্নবী, আমি আসলে তোমাকে বলতে পারিনি, তবে আমি জানি আমি যে তোমায় পছন্দ করি সেটা তুমি নিশ্চয়ই বোঝো, সেই জন্যই বলছি। জাহ্নবীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় রিতম। ও বুঝতে পারছে যে রিতম ওকে ভালোবাসে, কিন্তু ওর মনটা বারবার ফিরে যায় ওমের কাছে। কি যে একটা আছে ওর মধ্যে জানে না জাহ্নবী, তবে ওর মন মানতে রাজি নয় যে ওম ভ্যাম্পায়ার হতে পারে। কিন্তু রিতমের কথাও ফেলে দেবার নয়। তাছাড়া আজ ওই জঙ্গলেই বা কেন গিয়েছিল ওম? এর কোনো উত্তর ওর কাছে নেই, তবে ওকে এই উত্তরগুলো খুঁজে বের করতেই হবে। এটা সেটা ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এলো জাহ্নবী। ওর কেবিনে ঢুকতে যাবে এমন সময় চোখ পড়ল ওমের কেবিনের দিকে। দেখলো ওম কোনো পেপার স্টেপলার দিয়ে পিন আপ করছিল। হঠাৎ করে ওর আঙুলে পিনটা লেগে রক্ত বেরোতে লাগলো। ওম সঙ্গে সঙ্গে আঙুলটা মুখে দিয়ে চুষতে লাগলো। ওমের মুখ দেখে মনে হচ্ছিল যেন খুব পরিতৃপ্তির সাথে রক্তের স্বাদ নিচ্ছে। জাহ্নবীর বুকটা ছ্যাঁক করে উঠল। তবে কি রিতমের ধারণাই ঠিক? ও আর কিছু ভাবতে পারছে না, মাথাটা যেন ঝিমঝিম করছে। জাহ্নবী নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছে না। ওর মন বলছে এটা সত্যি নয়, অথচ চারিপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে অস্বীকার করার সাধ্য নেই। মনের দ্বিধাদ্বন্দ্ব কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না। নিজের মনেই সাত পাঁচ ভাবছিল অন্যমনস্কভাবে জাহ্নবী।
ঋতুর ডাকে চমক ভাঙল। জাহ্নবী, চলো। অফিস আওয়ার শেষ, বাকিরা বেরিয়ে পড়েছে। ওরা যাওয়ার সময় দেখল মিস্টার ঘোষ তখনও কি কাজ করছেন। ঋতু বলল, মিস্টার ঘোষের আজ যেতে একটু দেরি হবে, চলো আমরা চলে যাই। ওরা দুজন বেরিয়ে গেল। রাস্তায় অটোর জন্য অপেক্ষা করছিল ওরা। হঠাৎ জাহ্নবীর চোখ পড়ল রাস্তার ওপাশে দাঁড়িয়ে ওম ওদের দেখছে। ওমের দৃষ্টি দেখে গাটা শিউরে উঠল জাহ্নবী। একটা অটো দাঁড় করিয়ে ওরা উঠে পড়ল। ঋতু বলল, তুমি এটা ঠিক করোনি জাহ্নবী, এত বড় একটা রিস্ক নেওয়া তোমার উচিত হয়নি। জাহ্নবীরও এখন মনে হচ্ছে সত্যিও ভুল করে ফেলেছে, কিন্তু দায়িত্ব যখন নিয়েছে তখন তো কাজটা করতেই হবে। কিন্তু কি করে করবে? কি মনে হতে ওর গলায় থাকা লকেট হাতের মুঠোয় চেপে ধরল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ওরা কফি বানিয়ে নিয়ে বসলো। আজ সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করছিল জাহ্নবী। জঙ্গলে যাওয়া, সেখানে হঠাৎ করে ওমের আসা, ওকে বাইকে করে নিয়ে আসার সময় ওমের এত কাছে আসার সেই মুহূর্ত, ভালো লাগার রেশ নিয়ে এলো মনে। মুহূর্তেই মনে পড়ে গেল আঙুল কাটার ঘটনাটা, আর সাথে সাথেই ওর মুখের রংটাই পাল্টে গেল। ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ওম মানুষ নয়, একটা নরপিশাচ, যে কিনা মানুষের রক্ত চুষে নিয়ে নিজের তৃষ্ণা মেটায়। কিন্তু তবুও কেন জানি ওমের প্রতি একটা টান অনুভব করেও। মনে হয় যেন ওমের সাথে ওর কত জন্মের পরিচয়। দেখতে দেখতে রাত বাড়তে থাকলো। আকাশের চাঁদটা রোজ একটু একটু করে বাড়ছে। সামনেই বোধহয় পূর্ণিমা। রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে জাহ্নবী। কিছুতেই ঘুম আসতে চায় না। কত প্রশ্ন এসে ভিড় করেছে মনে। এসব প্রশ্নের উত্তর কোথায় পাবে? সব গুলিয়ে যাচ্ছে। ঘরের ভিতর গুমোট গরম লাগছে। বিছানা থেকে উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। ফুরফুরে ঠান্ডা হাওয়ায় প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। জলপাইগুড়ি হলে এতক্ষণে শহর পুরো নিস্তব্ধ হয়ে যেত, কিন্তু এটা কলকাতা। এখানে শহর এখনো ব্যস্ত। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ জাহ্নবীর চোখ পড়ল রাস্তায় একটু অন্ধকার মতো জায়গায়। মনে হচ্ছে ওম দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। ওর বুকটা কেঁপে উঠল। গলার লকেটটা চেপে ধরে ঘরে চলে এলো। ঋতু অঘরে ঘুমাচ্ছে। ভয়ে ভয়ে ওর পাশে শুয়ে পড়ল। একটা অজানা আতঙ্ক কাজ করছে মনের মধ্যে। এত রাতে ওম এখানে কেন এলো? কি উদ্দেশ্য? লকেটটা প্রাণপণে চেপে ধরে ঘুমানোর চেষ্টা করল জাহ্নবী। সকালে ঘুমটা ভাঙলো একটু দেরি করেই। রাতে দেরিতে ঘুমিয়েছিল, তাই বোধহয় উঠতে একটু দেরি হয়ে গেল। গতকাল রাতের কথা মনে হতেই দৌড়ে ব্যালকনির দিকে গেল। ভালো করে জায়গাটা দেখল। হ্যাঁ, ওখানেই তো দাঁড়িয়েছিল ওম। এখন নেই। জাহ্নবী, কাম, ব্রেকফাস্ট ইজ রেডি। একটু পরে ঋতুর ডাকে ড্রয়িং রুমে গেল। ঋতু বলল, জানিস, সকালে নাকি একটা লোকের ডেড বডি পাওয়া গেছে রাস্তায়। লোকটা কোথা থেকে যেন আসছিল, একইভাবে মারা হয়েছে, রক্ত শূন্য করে। জাহ্নবীর মনে হলো কাল রাতে ওমকে দেখেছিল। এটা তাহলে ওমেরই কাজ। তবে তো আর সংশয়ই রইল না, সব জলের মতো পরিষ্কার। তার মানে ওমই। আর ভাবতে পারে না জাহ্নবী। ব্রেকফাস্ট সেরে তড়িঘড়ি অফিসে ছুটল ঋতু। ক্যামেরাম্যানকে নিয়ে স্পটে যেতে হবে, পুরো স্টোরিটা কভার করতে হবে। এটা অবশ্য ঋতুর কাজ। জাহ্নবী একটু পরেই যাবে। ঋতু বেরিয়ে যেতে জাহ্নবী স্নান করতে ঢুকলো। বাথরুমে থেকেই কি যেন একটা আওয়াজ পেল। মনে হলো
কেউ যেন দরজা খুলছে। ঋতুর তো এখন আসার কথা নয়, তবে কি হতে পারে? জাহ্নবী একটা টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে দেখে সামনে ওম দাঁড়িয়ে। ওকে দেখে সারা শরীর হিম হয়ে যায়। নিশ্চয়ই ওর রক্ত খেতে এসেছে নরপিশাচটা। এবারও কি করে বাঁচবে? ঋতুও বাড়িতে নেই। আজ বোধহয় ও আর বাঁচবে না। ওর মায়ের মুখটা বারবার মনে পড়ছে। উনি কত বারণ করেছিলেন, কিন্তু ও শোনেনি। এই জীবনে বোধহয় ওদের সাথে আর দেখা হবে না। ওর গলার লকেটটার কথা মনে হতেই হাত দিয়ে দেখে ওটা নেই। স্নানের সময় খুলে রেখেছিল বাথরুমে। ওম তখন এক পা করে ওর দিকে এগোচ্ছে। ঈগলের মতো সেম দৃষ্টি, দেখলেই গা শিউরে ওঠে। জাহ্নবী এক পা করে পেছনে যাচ্ছে। একটা সময় বাথরুমের দরজার কাছে চলে আসে। পিছনে আর যাওয়ার জায়গা নেই। বাথরুমের দরজা ঠেলে ভিতরে ঢুকতে যাবে, এমন সময় পা পিছলে প্রায় পড়েই যাচ্ছিল। হঠাৎ অনুভব করলো ও যেন শূন্যে ভাসছে। বুঝতে পারল একটা সুদক্ষ বাহুপৃষ্ঠে ও বাঁধা পড়েছে। ওমের একটা হাত ওর ঘাড়ের নিচে, আর একটা হাত দিয়ে জাহ্নবীর একটা হাত ধরে ওর দিকে ঝুঁকে আছে। ওমের মুখটা ওর এত কাছাকাছি চলে এসেছে যে ওর নীলচে চোখের তীক্ষ্ণ দৃষ্টি সহ্য করতে না পেরে জাহ্নবী তৎক্ষণাৎ জ্ঞান হারায়। ওম তখনও জাহ্নবীর মুখের দিকে চেয়ে আছে। ওর মাখনের ফর্সা গাল দুটো, পত্র পল্লবের মতো চোখের পাতা, আর গোলাপের পাপড়ির মতো ঠোঁট, সব মিলিয়ে ওম যেন কোথায় হারিয়ে গেছে। সদ্য স্নান করে বেরিয়ে আসার ওর মুখের উপর ছড়িয়ে থাকা বিন্দু বিন্দু জলের ফোঁটা ওকে দেখে মনে হচ্ছে যেন শিশিরে ভেজা সদ্য ফোঁটা পদ্ম। ওম নিজের অস্তিত্ব ভুলে অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। যখন খেয়াল হলো ওকে তুলে বিছানায় শুইয়ে দিয়ে একটা কাগজে কিছু একটা লিখে ওর পাশে রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ওম নিজেই নিজেকে চিনতে পারছে না। এই মেয়েটার সামনে এলে কেন জানি সবকিছু গুলিয়ে ফেলে, ভুলে যায় ওর উদ্দেশ্য। ও যাতে কারো সাথে নিজেকে জড়িয়ে না ফেলে, তাই ও সবার থেকে নিজেকে আড়াল করে রাখত। কিন্তু শত চেষ্টা করেও যেন জাহ্নবীর কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতে পারেনি। প্রথম দিন থেকেই মেয়েটার প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করে। জাহ্নবীর জ্ঞান ফিরলে ও নিজেকে বিছানায় আবিষ্কার করলো। ও ভেবে পেল না এখানে কি করে এলো। বিছানা থেকে নামতে গিয়ে চিরকুটটার উপর চোখ পড়ল। ওটা খুলে পড়তে লাগলো। বড় বড় অক্ষরে লেখা, এখান থেকে চলে যাও, ভ্যাম্পায়াররা খুব ভয়ঙ্কর, ওরা তোমাকে বাঁচতে দেবে না, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। এক শ্বাসে চিঠিটা পড়ে কিছুটা অবাক হলো। ও ওকে বাঁচাতে চাইছে, কিন্তু কেন? ওম কি তাহলে ওকে অন্য চোখে দেখে? তার মানে ও অন্য ভ্যাম্পায়ারদের মতো নয়। ওর চিন্তায় ছেদ ফেলে টুংটাং শব্দে মোবাইলটা বেজে উঠল। অফিস থেকে ফোন এসেছে। ওদের নতুন মিশনে যেতে হবে। ওই জঙ্গলে যেতে হবে আজ। অফিসে ঢুকেই দেখলো ওমের কেবিন খালি, মানে ওম এখনো আসেনি। মিস্টার ঘোষ ওকে দেখে ডেকে বললেন এক্ষুনি ওই জঙ্গলে গিয়ে সার্চ করার জন্য। সঙ্গে একজন ক্যামেরাম্যান নিয়ে জাহ্নবী বেরিয়ে পড়ল কোনো এক অজানা কিছু জানতে। জঙ্গলের সামনে যখন গাড়িটা এসে থামলো তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। কিন্তু এই জায়গাটাকে দেখলে মনে হয় যেন সন্ধে নেমেছে। গাড়ি থেকে নেমে ক্যামেরাম্যান রাজুকে ক্যামেরা অন করতে বলে জাহ্নবী। রাজু ওর কথায় ক্যামেরাটা অন করে।
আস্তে আস্তে এগিয়ে যায় ওরা ওই জঙ্গলের ভিতর। নিস্তব্ধ জনমানব শূন্য এই জঙ্গলের ভিতর শুধুই কতই নাম না জানা পাখিদের ভয়ঙ্কর ডাক, যা শুনলে গা শিউরে ওঠে। শুকনো পাতার মর্মর ধ্বনি, গাছের পাতার হেলদোলে শোঁ শব্দে গায়ের রক্ত নিম হয়ে যায়। জাহ্নবী আগে আগে চলছে, পিছনে চলছে ক্যামেরাম্যান। হঠাৎ করেই একটা পেঁচা কোথায় যেন ডেকে উঠল। ওদের সব সময় মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য চোখ ওদেরকে দেখছে। গলা শুকিয়ে আসে জাহ্নবীর, গলার লকেটটা হাত দিয়ে চেপে ধরে। একটু একটু করে এগিয়ে চলে, এমন কিছুই চোখে পড়ে না যাতে ওদের মনে হতে পারে এটা কোনো দুষ্কৃতীদের আড্ডা। চারিদিকে শুধুই জঙ্গল, ঘন জঙ্গল। জাহ্নবী যেতে যেতে অনেকটা ভিতরে চলে যায়। কিছুটা যাওয়ার পর রাজুকে জিজ্ঞেস করে কিছু দেখা গেল কিনা, কিন্তু রাজু কোনো উত্তর দিল না। জাহ্নবীর কিছু সন্দেহ হতে ও পিছনে ফিরল, কিন্তু রাজুকে কোথাও দেখতে পেল না। ও রাজুর নাম ধরে অনেকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। এবার ওর ভয়টা আরও বেড়ে গেল। ও ফিরে আসতে লাগলো, তখনই ধূপ করে পিছনে একটা পড়ার শব্দ হলো। ও আস্তে আস্তে ঘুরে দেখলো রাজু মাটিতে পড়ে আছে, চোখ দুটো বিস্ফারিত, শরীরটা ফ্যাকাশে সাদা। জাহ্নবী ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু ওর চিৎকার এই জঙ্গলে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। ছুটে পালালো জঙ্গল থেকে বেরিয়ে যাবার জন্য, কিন্তু পথ হারিয়ে বেরোবার রাস্তা কিছুতেই খুঁজে পেল না। এক জায়গায় দাঁড়িয়ে অসহায়ের মতো কাঁদতে থাকে জাহ্নবী। শেষে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে। মোবাইলে নেটওয়ার্ক নেই, তাই কাউকে ফোন করতে পারছে না। ওর মনে পড়ল সকালে ওমের সেই সাবধান বাণী। বারবার মনে হতে থাকলো কেন শুনলো না ওমের কথা, কেন এলো এখানে। রিতম ওকে বলেছিল না আসতে, ও কারো কথা শোনেনি। এখন কি করবে ও, কি করে এই জঙ্গল থেকে বেরোবে? হঠাৎ কিসের যেন একটা খচখচ শব্দ আসে কানে। শব্দটা ও যেখানে বসে আছে সেই গাছটা থেকেই আসছে। ও ভয়ে ভয়ে উপরের দিকে দেখল, একটা কালো মতো কি বসে আছে গাছের উপর। ওটা আস্তে আস্তে নেমে আসছে, আর একটু হলেই জাহ্নবীর ঘাড়ের উপর এসে পড়বে। এমন সময় ছোঁ মেরে কে যেন ওকে ওখান থেকে সরিয়ে দিল। ও ভয়ে দু হাতে নিজের মুখ ঢেকে কেঁদে চলেছে। পরে বুঝতে পারল ও এখন সুরক্ষিত। এতক্ষণ ওমের উত্তপ্ত বুকে মুখ গুজে দাঁড়িয়ে আছে। ওর মনে হচ্ছে এখন এর থেকে নিরাপদ স্থান আর কোথাও নেই। ওম কর্কশ গলায় বলে উঠল, বলেছিলাম এখান থেকে চলে যেতে, বলেছিলাম এই জায়গাটা ভালো না, এখানে আসতে না বলেছিলাম। জাহ্নবী চোখটা মুছে ওমের কাছ থেকে সরে এলো, তারপর বলল, কেন? আমার জন্য আপনার এত চিন্তা কিসের? কেন আমাকে বাঁচাতে চান আপনি? এখন এসব কথা বলার সময় নয়, চলুন এখান থেকে। না, আমার জবাব না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। বেশ, তাহলে থাকুন। বলে ওম এগিয়ে যেতে থাকে। কোনো উপায় না দেখে জাহ্নবীও ওর পিছনে যায়। এদিকে জঙ্গলের ভিতর মাটির নিচে একটা সুড়ঙ্গর মতো আছে। সেই সুড়ঙ্গটা চলে গেছে একটা বড় বিস্তীর্ণ এলাকায়। জায়গাটা অনেক বড়, জায়গায় জায়গায় প্রহরীরা রয়েছে। ভিতরে একটা উঁচু মতো জায়গায় এক বিকৃত চেহারার লোক বসে আছে। চোখ দুটো রক্তের মতো লাল, কালো কাপড় পরিহিত, মুখ থেকে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ দাঁত। হাতে একটা পাত্রে রক্ত, খুব পরিতৃপ্তির সাথে পান করছে তাজা রক্ত। ঠোঁটের কোণে লেগে আছে সেই রক্তের দাগ। রক্ত পান করে পাত্রটা ছুঁড়ে ফেলে দিয়ে বিকট হাসিতে
ভরিয়ে তুলল চারপাশ। ওর থেকে কিছুটা দূরে একটা পুরুষ মাথা নিচু করে ওর মুখোমুখি দাঁড়িয়ে, পা থেকে মাথা পর্যন্ত কালো কাপড়ে মোড়া। লোকটি কর্কশ সুরে পুরুষটির উদ্দেশ্যে বলে উঠল, এই কি সেই মেয়ে যাকে আমরা এতদিন থেকে খুঁজছি? পুরুষটি কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে থাকে। লোকটি আবার চিৎকার করে ওঠে, আমার প্রশ্নের জবাব চাই। পুরুষটি ভয়ে ভয়ে বলে, আমি ওর হাতে সেই চিহ্নটা দেখেছি। তবে কিসের অপেক্ষা? ওকে আনতে এত দেরি হচ্ছে কেন? বলছিলাম, মানে ওই মেয়েটার পরিবর্তে যদি অন্য... না, ওকেই আমার চাই, যে করেই হোক। সামনে পূর্ণিমা, হাতে সময় খুব কম, যত তাড়াতাড়ি সম্ভব ওকে চাই। পুরুষটি মাথা নিচু করে বলল, ঠিক আছে সম্রাট। পুরুষটি একটা বাদুড়ের রূপ ধরে সেখান থেকে বেরিয়ে যায়। জঙ্গলে ঘটে যাওয়া ঘটনা জাহ্নবীর মনকে বেশ নাড়া দিয়েছে। কিছুতেই ভুলতে পারছিল না স্মৃতিগুলো। আজ ঋতুও দেরি করে ফিরবে, নাইট শিফট আছে। তাই জাহ্নবী ওর জন্য একটু স্যুপ বানিয়ে নিল। স্যুপটা নিয়ে খেতে বসেছে, হঠাৎ দরজায় টোকা। দরজা খুলবে কি খুলবে না ভেবে কি হলে চোখ রাখলো, দেখলো ওম দাঁড়িয়ে। ও এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। যতই হোক রক্তচোষারা রক্তের পিপাসু, ওদের যখন রক্তের প্রয়োজন হয় তখন ওরা কোনো কিছু বিচার করে না। তাই এখন রাতে যদি ওর চরিত্র বদলে গিয়ে থাকে। চিন্তার ফাঁকে আবার টোকা। অনেক চিন্তা করে শেষে লকেটটা হাত দিয়ে ধরে দরজা খুলল। ওম তড়িঘড়ি ভিতরে ঢুকতেই জাহ্নবী কয়েক পা পিছনে সরে গেল। ওম ওর দিকে একটা জলপাইগুড়ির টিকিট এগিয়ে দিল। জাহ্নবী অবাক হলো। এটা কি? টিকিট। কালই এখান থেকে চলে যাও। কেন? প্রশ্ন করো না, সব প্রশ্নের জবাব দেয়া যায় না। শুধু এটুকু বলতে পারি, সামনে তোমার খুব বিপদ। তুমি কি করে জানলে? প্লিজ বলো। আমি এত সব প্রশ্ন নিয়ে ফিরতে পারবো না, আমার এগুলোর জবাব চাই। ওম ওর হাতটা ধরে ওই চিহ্নটা দেখিয়ে বলল, এটা দেখে। মানে? যদি শুনতে চাও তো অনেক কিছু বলতে হবে। আমি তো শুনবো, সব শুনবো। ওম বলতে শুরু করলো। আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা। আমার বাবা সমরেশ মুখার্জি, উনি সব প্যারানর্মাল বিষয় নিয়ে রিসার্চ করতেন, পাশাপাশি যোগ সাধনাও করতেন। ওই জঙ্গলের ধারে ওনার রিসার্চ সেন্টার বানিয়েছিলেন। যোগ বলে ওটার চারপাশে এমনই মায়া সৃষ্টি করেছিলেন যে ওই রিসার্চ সেন্টার উনি ছাড়া আর কেউ দেখতে পেত না। আমার মা ছিলেন ভ্যাম্পায়ার সাম্রাজ্ঞীর কন্যা মোহিনী। আমার মা শিকারের খোঁজে রাতের অন্ধকারে জঙ্গলে বের হতেন। তখনই ওনার সাথে বাবার দেখা হয়। বাবা মায়ের পরিচয় জেনেও কোনোদিন ওনার ক্ষতি করেননি। বাবার সুন্দর ব্যবহার, চরিত্রগত তেজ মাকে মুগ্ধ করে। উনি বাবাকে ভালোবেসে ফেলেন, বিয়ে করেন। মা নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করতে চেয়েছিলেন, কিন্তু স্বভাববশত মায়ের যখন রক্ত পিপাসা পেত, রক্ত না পেলে শরীর ভীষণ জ্বালা করত। বাবা সেই সময় নিজের ভালোবাসা দিয়ে মাকে শান্ত করার চেষ্টা করতেন। আস্তে আস্তে মা স্বাভাবিক হয়ে ওঠেন। তারপর মা 2 যমজ সন্তানের জন্ম দেন। কিন্তু একদিন মাকে মেরে সম্রাটের অনুচররা আমার ভাইকে তুলে নিয়ে যায়। বাবার ঔরসজাত হওয়ায় আমার মধ্যে ভ্যাম্পায়ারের কিছু শারীরিক বৈশিষ্ট্য থাকলেও চারিত্রিক বৈশিষ্ট্য নেই, কারণ আমার পরিবেশও ছিল অনুকূলে। কিন্তু আমার আরেক ভাই, সে পুরোপুরি ভ্যাম্পায়ার হয়ে ওঠে। তবে আমার বিশ্বাস বাবার চারিত্রিক কিছু বৈশিষ্ট্য ওর মধ্যে নিশ্চয়ই থাকবে। আমি ওকেই খুঁজে বেড়াচ্ছি। আমার বাবা মারা যাওয়ার সময় বলেছিলেন
ওই রকম চিহ্ন যে মেয়ের হাতে থাকবে তার সাথে এক হয়ে আমি ভ্যাম্পায়ারদের শেষ করতে পারবো। ওই রকম চিহ্ন আমার হাতেও আছে। এক শ্বাসে ওম কথাগুলো বলে একটু থামলো। জাহ্নবী এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে বলল, তাহলে আমাকে চলে যেতে বলছো কেন? ওম একটু সময় চুপ করে থেকে তারপর বলল, কারণ আমি চাই না তোমার কোনো বিপদ হোক, আর এতে প্রাণ যাওয়ারও আশঙ্কা আছে। কিন্তু কেন কেন চাও না আমার বিপদ হোক? আমার কিছু হলে তোমারই বা কি যায় আসে? তোমার কিছু হলে তোমার প্রিয়জনেরা যারা তোমাকে ভালোবাসে তাদের কতটা কষ্ট হবে একবার ভেবে দেখেছো? আর আমি যাকে ভালোবাসি তাকে একা ফেলে যেতে পারবো না। কি বলতে চাইছো? আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না ওম। ওম যেন এই কথাটাই শোনার অপেক্ষায় ছিল, তাই মুহূর্তের জন্য ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে উঠল। কিন্তু ও জানে ও যে রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই। তাই তৎক্ষণাৎ নিজেকে সংযত করে বলল, এটা ঠাট্টা করার সময় নয় জাহ্নবী, এটা জীবন মরণের প্রশ্ন। আমি চাই না আমার সাথে জড়িয়ে পড়ে তোমার জীবনটা শেষ হয়ে যাক। তবে যে বললে তোমার বাবা বলেছেন আমাদের এক হতেই হবে। বলেছি, কিন্তু কোনোদিন ভাবিনি কাউকে আপন ভাবলে তার ক্ষতির আশঙ্কায় এতটা কষ্ট হয়। কিছু হবে না ওম, এমনও তো হতে পারে আমাদের দুজনের এক হওয়াতেই আমাদের মঙ্গল। আজ ঋতুকে তোমার সত্যিটা বলবো। ওম ওকে থামিয়ে দিয়ে বলে, এখন কাউকে বলো না, আমি চাই না ব্যাপারটা জানাজানি হোক। এখন আমি চলি। নীরবে দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে ওম বের হয়ে যায়। ওমের সাথে এই সাক্ষাৎকারের খুশির রেশ জাহ্নবীর সারা মনে ছড়িয়ে পড়ে। ওমকে নিয়ে ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ে। রাতে কিছু চাপা কথার আওয়াজে ওর ঘুমটা ভেঙে যায়। রাত তখন 1টা। বিছানার এক পাশ খালি, তার মানে ঋতু এখনো আসেনি। তবে কার গলার আওয়াজ পাচ্ছে? কারা যেন রীতিমতো ঝগড়া করছে। জাহ্নবী নিঃশব্দে এগিয়ে যায় ড্রয়িং রুমের দিকে। দরজাটা একটু ফাঁক করতেই দেখতে পায় দুটো নরপিশাচ ঘরের মাঝখানে দাঁড়িয়ে। কি বিভৎস চেহারা, তীক্ষ্ণ দাঁত, রক্তবর্ণ চোখ, ঠোঁটের কোণে লেগে আছে তাজা রক্তের দাগ। একটা ওর দিকে পিছন ফিরে আছে, তাই ওর মুখ দেখা যাচ্ছে না। আরেকটার মুখের দিকে দেখতেই আঁতকে ওঠে জাহ্নবী। এ কি? এ তো রিতম। তার মানে রিতমই ওমের ভাই। ভয়ে ওর হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাইছে। ও কান পেতে ওদের কথাগুলো শোনার চেষ্টা করতে লাগলো। রিতম বলছে, জাহ্নবীকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না। আরেকজন বলছে, ভুলে যেও না রিতম, জাহ্নবী আমাদের একমাত্র ভরসা। ওকে এই পূর্ণিমার রাতে বলি দিতে পারলে আমাদের আয়ু আরো 500 বছর বেড়ে যাবে। আর তা না হলে এই পূর্ণিমার রাতে আমাদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, এমনকি তুমিও শেষ হয়ে যাবে। বলতে বলতে ও পেছন ফিরতেই জাহ্নবীর গায়ের রক্ত হিম হয়ে গেল। ঋতু? তার মানে ঋতু ভ্যাম্পায়ার? ঋতু আবার বলতে শুরু করলো, এতদিন ধরে ওকে আমি চোখে চোখে রাখবো বলে আমার বাড়িতে নিয়ে এসেছি। সম্রাটের আদেশ ছিল ওর যেন কোনো ক্ষতি না হয়, তা না হলে কবেই আমি ওকে। জাহ্নবী ভয়ে কাঁপতে থাকে। ও বুঝতে পারে না এবার কি করবে। এতদিন ও একটা ভ্যাম্পায়ারের সাথে, আর ভাবতে পারে না ও নিঃশব্দে ভিতরে এসে বসে থাকে। ভয়ে ওর গলা শুকিয়ে আসে। কিন্তু ওরা যদি বুঝতে পারে ও সব জেনে গেছে, তবে তো। ওমের ফোন নাম্বারটা ওর কাছে নেই। এখন কি করবে? হঠাৎ দরজায় শব্দ হয়। জাহ্নবী ভয়ে লাফিয়ে ওঠে।
ও ভয়ে ভয়ে এক পা করে পিছনে সরতে থাকে। ঋতুকে দেখে ও চিৎকার করে ওঠে, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। ঋতু ওর ব্যবহারে বুঝে যায় যে ও সব জেনে গেছে। ঋতু ওর আসল রূপে চলে আসে। সকালে অফিসে এসে ওম জাহ্নবীকে দেখার জন্য ছটফট করছে, কিন্তু অনেক দেরি পর্যন্ত আসে না দেখে ভাবে ঋতুকে জিজ্ঞাসা করবে। কিন্তু ঋতুর কেবিনে গিয়ে জানতে পারে ও আসেনি। ওমের মনটা ছটফট করতে থাকে। ও ঋতুর ফ্ল্যাটে যায়। ওখানে গিয়ে দেখে সব জিনিসপত্র ওলট পালট হয়ে আছে। সারা ঘর খুঁজে না জাহ্নবীকে পায় না ঋতুকে। মেঝেতে পড়ে থাকা টিকিট দেখে বুঝতে পারে ও জলপাইগুড়ি যায়নি। ওর মনটা অজানা আশঙ্কায় ভরে যায়। ও এখন কোথায় খুঁজবে জাহ্নবীকে? হঠাৎ পায়ের কাছে জাহ্নবীর গলায় থাকা চেনটা পড়ে থাকতে দেখে। সেটা তুলে নেয়, পকেটে ঢুকিয়ে ঘর থেকে বেরিয়ে যায় ওম। একটা অন্ধকার মতো জায়গায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে জাহ্নবী। আজ পূর্ণিমা, আজই ওরা ওকে বলি দেবে। জাহ্নবী অসহায়ভাবে কেঁদে চলেছে। শেষবারের মতো ওর বাবা মাকে খুব দেখতে ইচ্ছে করছে। একবার যদি ওদের কাছে যেতে পারত। দূর থেকে লুকিয়ে ওকে দেখছে রিতম। ওর এই অবস্থা দেখে রিতমেরও কষ্ট হচ্ছে। সমরেশ মুখার্জির ঔরসজাত হওয়ায় ওর মধ্যে ওনার চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আছে। ওম ওকে খুঁজতে জঙ্গলে চলে আসে। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও কোনো হদিশ পায় না। অসহায়ভাবে জঙ্গলের এদিক ওদিক যেতে থাকে। পেছন থেকে কাঁধের উপর কারো হাতে ছোঁয়া পায়। ঘুরে দেখে রিতম। ওম অবাক হয় ওর রূপ দেখে। রিতম বলে, অবাক হয় না ওম, এটাই আমার আসল রূপ। আমি সে যাকে তুমি এতদিন ধরে খুঁজছো। আমি জাহ্নবীর কাছ থেকে সব শুনেছি। জাহ্নবী কোথায় রিতম? চলো আমার সাথে। রিতম ওকে নিয়ে সেই গুহার ভিতরে যায়। অনেক পাহারা, অনেক প্রহরী সবার চোখ আড়াল করে রিতম ওকে নিয়ে ভিতরে ঢোকে। শেষ পর্যায়ে গিয়ে একটা প্রহরীর চোখে পড়ে যায় ওরা। সঙ্গে সঙ্গে ওদের দুজনকেই আটক করা হয়। তখন জাহ্নবীকে বলি দেওয়ার জন্য প্রস্তুত। আকাশে তখন পূর্ণ চাঁদ। ওদের দুজনকে সম্রাটের সামনে নিয়ে যাওয়া হয়। সম্রাটের আদেশে ওদের দুজনকে একটা ঘরে বন্দি করে রাখা হয়। এদিকে জাহ্নবীকে বেঁধে রেখে ওর সামনে যজ্ঞ করা হচ্ছে। ওম নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। রিতম অনেক কষ্ট করছে নিজেকে ছাড়িয়ে ওমকে বাঁধন মুক্ত করার, কিন্তু ওম ভেবে পায় না জাহ্নবীকে কি করে বাঁচাবে। সময় বেশি নেই, এক্ষুনি হয়তো ওরা বলি দেবার জন্য তৈরি হবে। ওর বাবা বলেছিলেন ওদের দুজনকে এক হতে হবে, কিন্তু কিভাবে? অনেক ভেবে শেষ পর্যন্ত ওর মাথায় একটা বুদ্ধি এলো। ওম ধারালো ছুরি দিয়ে ওর হাতটা কেটে ফেলল। রক্ত দেখে রিতমের ভিতরের নরপিশাচটা জেগে উঠতে লাগলো। ও পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল ওমের গায়ে। অনেকক্ষণ ধস্তাধস্তির পর ওম পকেট থেকে জাহ্নবীর চেনটা বের করে গলায় পরে নিতেই রিতম ওকে ছেড়ে দিয়ে স্বাভাবিক রূপে চলে আসে। ওমকে ও বলতে থাকে, জাহ্নবীকে বাঁচাও ওম, তাড়াতাড়ি যাও। ওম দৌড়ে গিয়ে ওর হাতে রক্ত দিয়ে জাহ্নবীর সিথি রাঙিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ওদের আগুন নিভে যায়। সম্রাট চিৎকার করে ওঠে, এ হতে পারে না, একটা কুমারী মেয়ের বলি দিতে হবে। ওকে ধর, ওকে মেরে তবেই ওর বলি হতে পারবে।
কতগুলো অনুচর ছুটে আসে ওমের দিকে, কিন্তু রিতম এসে আটকে দেয় ওদের আর চিৎকার করে বলতে থাকে, ওম, তুমি জাহ্নবীকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। একটু পরেই ভোরের আলো ফুটবে, সাথে সাথে সব শেষ হয়ে যাবে। আর তুমি? তোমরা আমার কথা ভেবো না, আমাদের মতো রক্তচোষাদের এটাই পরিণতি। তোমরা এখান থেকে চলে যাও, নাহলে আমি আর বেশিক্ষণ এদেরকে আটকে রাখতে পারবো না। যাও বলছি, এখান থেকে চলে যাও, যত তাড়াতাড়ি সম্ভব এই গুহা থেকে বেরিয়ে যাও তোমরা। ওম জাহ্নবীকে মুক্ত করে নিয়ে ছুটে গুহার বাইরে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে দেখলো বিকট শব্দে গুহার ভিতর বিস্ফোট হয়ে মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে গেল। ভোরের আলো আস্তে আস্তে ফুটছে। পেছনের দিকে তাকিয়ে ওরা দুজনে হাতে হাত রেখে আস্তে আস্তে জঙ্গল থেকে বেরিয়ে আসার পথ ধরল। শুনছিলেন রক্তচোষা। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্বে শুনবেন আরও একটি হাড় হিম করা রোমহর্ষক গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।